আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটা প্রফেশনাল লেভেলের ব্যাকএন্ড সার্ভার তৈরি করতে যাচ্ছি মঙ্গোডিবি মঙ্গোজের সাহায্যে। টাইপস্ক্রিপ্ট ব্যবহার করব অবশ্যই। সো চলেন শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আমার প্রজেক্টের ভিতরে চলে আসছি। তো আমি প্রজেক্টের জন্য আমি একটা গাইডলাইন তৈরি করে রেখেছি আমার গিটহাবের মধ্যে। তো আমি একটু এটা ফলো করি। তো শুরুতেই আমাদের হচ্ছে গিয়ে একটা প্রফেশনাল লেভেলের ব্যাকএন্ড তৈরি করতে হলে নোট জেএসের সাহায্যে আমাদের কিছু জিনিস ইনস্টল থাকা লাগবে, অবশ্যই নোট জেএস, তারপরে হচ্ছে মঙ্গোডিবি অথবা অ্যান্ড হচ্ছে টাইপস্ক্রিপ্ট। তো প্রথমে আমাদের একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতে হলে আমাদের কি করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যেখানে যে আমাদের npm init মারতে হবে, দেন আমাদের একটা প্যাকেজ ডট জেসন ফাইল ক্রিয়েট হবে। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদের কিছু প্যাকেজেস ইনস্টল করতে হবে। এর মধ্যে হচ্ছে এক্সপ্রেস, যেহেতু আমরা এক্সপ্রেসের সাহায্যে সার্ভার তৈরি করব। মঙ্গোজ, যেহেতু আমরা মঙ্গোডিবিটাকে আরেকটু ভালোভাবে ইউটিলাইজ করতে চাই। দেন হচ্ছে ডট ইএনবি, যাতে করে আমাদের ইনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। ক্রস অ্যান্ড হচ্ছে জটটা আমরা অবশ্যই এখানে ভ্যালিডেশনের জন্য ব্যবহার করব। আর তারপরে আমাদের প্রজেক্টে ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে আমরা টাইপস্ক্রিপ্টকে ইনস্টল করব, সাথে টিএস নোট ডেভকে ইনস্টল করব। টাইপস্ক্রিপ্ট দিয়ে আমরা প্রজেক্ট লিখব, কোড করব, আর হচ্ছে টিএস নোট ডেভ দিয়ে হচ্ছে আমরা টাইপস্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্টে কম্পাইল হওয়ার পরে সেই জাভাস্ক্রিপ্টটাকে রান না করে আমরা ডিরেক্টলি টাইপস্ক্রিপ্টটাকে রান করব, যাতে করে আমাদের ডেভেলপমেন্ট জার্নিটা আরও বেশি স্মুথার হয়। সো তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে মূলত তারপরে আমরা প্রথমে একটা টাইপস্ক্রিপ্ট কনফিগ ফাইল জেনারেট করব। এর জন্য আমাদের কি করতে হবে, কমান্ড প্রম্পটে যে হচ্ছে একটা কমান্ড লিখতে হবে টিএসসি ড্যাশ ড্যাশ ইনিট। তো টাইপস্ক্রিপ্ট জেনারেট হয়ে যাওয়ার পরে আমাদের টাইপস্ক্রিপ্টের কনফিগে যে আমাদের কিছু জিনিস সেট করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে রুট ডিরেক্টরি অ্যান্ড আউট ডিরেক্টরি। রুট ডিরেক্টরি হচ্ছে যে ডিরেক্টরিতে আমরা টাইপস্ক্রিপ্ট কোডগুলো করব, অ্যান্ড আউট ডিআর হচ্ছে যেখানে আমরা আমাদের কম্পাইল কোডগুলোকে পাঠাবো। অর্থাৎ আমি যে টাইপস্ক্রিপ্ট কোডগুলোকে করেছি এগুলো কম্পাইল হওয়ার পরে কোথায় যে সেট হবে সেই ডিরেক্টরিটা আমরা এখানে দেবো। তারপরে হচ্ছে আমরা একটা ফোল্ডার স্ট্রাকচার ম্যানেজ করব, যে ফোল্ডার স্ট্রাকচারটা আমরা মূলত মডিউলার ডিজাইন প্যাটার্নে ডিজাইন করেছি। এর মধ্যে আমার প্রজেক্ট অনুসারে আমি একটা ফোল্ডার স্ট্রাকচার এখানে রেডি করে রেখেছি, যে একেবারে রুটে আমাদের একটা সোর্স ফোল্ডার থাকবে। সোর্স ফোল্ডারের ভিতরে আমাদের দুইটা টাইপস্ক্রিপ্ট ফাইল থাকবে, একটা হচ্ছে অ্যাপ ডট টিএস, সার্ভার ডট টিএস। আরেকটা ফাইল থাকবে যেটা হচ্ছে কনফিগ। কনফিগের মধ্যে আমরা আবার ইন্ডেক্স ডট টিএস নামে একটা ফাইল রাখবো। তারপরে আমরা চলে যাব হচ্ছে মডিউলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য, কারণ আমরা যেহেতু বলেছি যে আমরা মডিউলার ডিজাইন প্যাটার্ন ফলো করবো এখানে, সেই ক্ষেত্রে মডিউলসের মধ্যে আমাদের এপিআই রিলেটেড যত কিছু লাগে আমরা ওই ফোল্ডার আকারে প্রত্যেকটা এপিআই রিলেটেড আলাদা আলাদা ফোল্ডার করে করে আমরা কাজগুলো মেনটেন করবো, যাতে করে আমাদের প্রজেক্টটা অর্গানাইজ থাকে। তো আমরা যেহেতু বলেছি যে শুরুতে আমি একটা ব্যাকএন্ড সার্ভার তৈরি করতেছি কিসের জন্য, একটা বাইক স্টোরের জন্য। বাইক স্টোরের জন্য যেহেতু আমি ব্যাকএন্ড সার্ভার তৈরি করতেছি, তাই আমার এখানে দুইটা এপিআই নিয়ে কাজ করতে হবে। প্রথমত হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, আরেকটা হচ্ছে অর্ডার রিলেটেড। প্রোডাক্ট রিলেটেড বলতে হচ্ছে আমি প্রোডাক্ট ক্রিয়েট করা, প্রোডাক্ট আপগ্রেড করা, মানে হচ্ছে ওভারঅল কার্ড অপারেশন যেটাকে বলে। অন দ্য আদার হ্যান্ড অর্ডার রিলেটেডও আমাদের একটা ম্যানেজ করতে হবে। অর্ডারের মধ্যে আছে হচ্ছে যা পরে আর কি। সো আমি এখান থেকে সব কিছু দেখাচ্ছি না, আমি শুধুমাত্র প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব। তো তারপরে হচ্ছে আর কিছু না, দেন আমাদের প্রজেক্টের সুবিধার জন্য আমরা ইএসলিন অ্যান্ড পিটিআর আমরা কনফিগ করে নিতে পারি। আমরা এটা নিয়ে সবার লাস্টে ডিসকাস করবো আসলে। সো প্রথমে আমরা যেটা বলেছিলাম যে আমাদের একটা সোর্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, কোথায়, আমাদের রুট ডিরেক্টরিতে। যেই ফোল্ডারের মধ্যে আমরা কি করব, আমাদের বেসিক এক্সপ্রেস জেএস এর কোডগুলো আমরা এখানে লিখব। তো আমি যদি আমার প্রজেক্টে চলে যাই, তাহলে আমরা দেখতে পারতেছি যে এটা হচ্ছে আমার প্রজেক্ট স্ট্রাকচার। এখানে একেবারে রুটে, আমার একদম রুটে হচ্ছে সোর্স নামে একটা ফোল্ডার আছে। এর মধ্যে অ্যাপ ডট টিএস আর সার্ভার ডট টিএস। তো আমরা যেহেতু বলেছিলাম যে এখানে কি করব, আমরা এখন অ্যাপ ডট টিএস দিয়ে কাজ করব। তো অ্যাপ ডট টিএস এর মধ্যে আমাদের বেসিক সার্ভার রিলেটেড কোডগুলো আমরা রাখবো, যে সার্ভার রিলেটেড কোড দিয়ে হচ্ছে কি হয়, আমাদের বেসিক এক্সপ্রেসটা রানিং করে। তো তারপরে আমরা এই বেসিক এক্সপ্রেসের কোডের ভিতর থেকে যেই কোডটা আমাদের হচ্ছে গিয়ে কি করে সার্ভারটাকে রান করে, সেই কোডটাকে আমরা আলাদা করে নিয়ে যাব কোথায়, সার্ভার ডট টিএস এর মধ্যে। সার্ভার ডট টিএস এর মধ্যে এই যে অ্যাপ ডট লিসেন কনফিগ ডট পোর্ট, আই মিন হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের মেন সার্ভারটা রান করতেছে, মানে মেন কোড। সো এইখানে এসে আমরা এই ফাইলটা আলাদা করছি কেন, এই ফাইলটা আলাদা করার রিজন হচ্ছে আমরা এই ফাইলের মধ্যে, অর্থাৎ এই সার্ভার ডট টিএস এর মধ্যে আমরা আমাদের যাবতীয় কানেকশনগুলো করব মঙ্গোডিবির সাথে।
যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি অলরেডি মঙ্গোজ কানেক্ট করেছি আমার মঙ্গোডিবির সাথে, এই কারণেই আমরা হচ্ছে সার্ভার ডট টিএসটাকে আলাদা করেছি, যার ফলে আমাদের যা কিছু কনফিগারেশন করার প্রয়োজন আমরা এখান থেকে কনফিগার করতে পারি, আমাদের অ্যাপ ডট টিএস এর মধ্যে কোনো মানে হচ্ছে গিয়ে অসুন্দর না হয় আসলে জিনিসটা, যাতে করে আমরা খুব সহজেই ম্যানেজ করতে পারি। তো এই গেল হচ্ছে সার্ভার ডট টিএস এন্ড অ্যাপ ডট টিএস এর কাজ। তারপর আমরা যদি আবার একটু আমার পুরানো আমার ক্রিয়েটেড ডকুমেন্টেশনটা দেখি, তো এখান থেকে দেখতে পারতেছি তারপর আমাদের হচ্ছে কনফিগার মঙ্গোডিবি অ্যান্ড এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যেটা আমি অলরেডি বলে দিয়েছি কি সার্ভার ডট টিএস এর মধ্যে এসে হচ্ছে আমাদের মঙ্গোডিবি কে কনফিগার করতে হবে যা যা লাগে। তো এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে config ডট বেস ইউআরএল ব্যবহার করেছি। এটা কেন? মঙ্গোডিবি এখানে যাবে হচ্ছে বেস ইউআরএল, আপনি যেহেতু দেখতে পাচ্ছেন যে আমাদের মঙ্গোডিবির সার্ভারের ইউআরএল, এখন প্রত্যেকটা মানুষের নিজের নিজের হচ্ছে একটা করে সার্ভারের ইউআরএল থাকবে, বা আমাদের যদি কোনো অর্গানাইজেশন দিয়ে দেয় যে এই সার্ভারটা তোমরা ইউজ করো, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। কিন্তু আমরা এই ইউআরএল এই পোর্টগুলোকে তো পাবলিকলি ভাবে রাখতে পারবো না, এর জন্য আমাদেরকে কি করতে হবে, এগুলো সিকিউর করতে হবে। সিকিউর করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে গিয়া একেবারে রুটে ইএনভি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেখানে আমরা কিছু ভেরিয়েবলের মধ্যে এগুলো সেট করব। যেমন আমি ডেটাবেস ইউআরএল এর মধ্যে একটা মঙ্গোডিবি ইউনিটা আমরা রেখেছি, অ্যাট দি সেম টাইম পোর্ট আর নোড ইএনভিটা রেখেছি। নোড ইএনভি রাখার রিজন হচ্ছে গিয়ে যাতে করে কিছু স্পেসিফিক এরর আমরা ডিপেন্ড করতে পারি যে এই এররটা সার্ভার প্রোডাকশনে গেলে আমরা দেখাবো না, ডেভেলপমেন্টে থাকলে আমরা দেখাবো। তো এই টাইপের কিছু কাজের জন্য আমরা নোড ইএনভিটা রেখেছি। তো কথা হচ্ছে গিয়ে এখন সার্ভার ডট টিএস এর ভিতরে ডিরেক্টলি কনফিগ ডট ডেটাবেস ইউআরএল কিভাবে আমরা অ্যাক্সেস পাচ্ছি। তো এটা আমরা ডিরেক্টলি পাচ্ছি কারণ আমরা এটা কনফিগারেশন করে রেখেছি। কি কনফিগারেশন করেছি, এর জন্য আমাদের যেতে হবে অ্যাপ ফোল্ডারের মধ্যে, অ্যাপের মধ্যে কনফিগ নামে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেছি, যেটা কি করবে আমাদের এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটাকে হচ্ছে ম্যানেজ করবে। কিভাবে ম্যানেজ করবে আমি আরেকটু রিপিট করি। প্রথমে আমরা কি করব, আমাদের সোর্স ডিরেক্টরির মধ্যে আমরা অলরেডি তো জানি আমরা কি করেছি যে app.ts and server.ts নামে একটা ফোল্ডার মানে ফাইল ক্রিয়েট করেছি, এবং এখানে আমরা কোডও করা শেষ। তো তারপরে আমাদের হচ্ছে সোর্সের মধ্যে একটা অ্যাপ নামে ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেই অ্যাপের ভিতরে আমরা দুটো জিনিস করবো। তো আমি মডিউলস এখন একটু পরে আসছি। তো প্রথমে আসি কনফিগ নিয়ে, কারণ আমরা যেহেতু এখন কানেক্ট করতেছি সার্ভারের সাথে, তো কনফিগটা আমাদের জরুরি। কনফিগের মধ্যে আমরা কি করব, সেটা হচ্ছে গিয়ে index.ts। কনফিগের মধ্যে আমরা কি করব, index.ts নামে একটা ফাইল ক্রিয়েট করব। এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে কি করেছি, .env কনফিগটাকে ইম্পোর্ট করে এনে আমি এখানে পাথ জয়েন দিয়ে দিয়েছি হচ্ছে env-র সাথে। আমি এখানে একটা কমেন্ট অ্যাড করে রাখছি। আচ্ছা, লেট মি এক্সপ্লেন ক্লিয়ারলি। সেটা হচ্ছে গিয়ে আমরা CWD মানে হচ্ছে গিয়ে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এটা আমাদের হচ্ছে কি করছে, নোড থেকে প্রোভাইড করতেছে। ওকে, সো আমরা কি করতেছি, আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটাকে আমার ইএনভি ফাইলের সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি, যার ফলে আমার এই জায়গায় এই ওয়ার্কিং ডিরেক্টরিতে আমার ইএনভিটা সবসময় অ্যাক্সেসেবল। আর আমি যদি এখান থেকে আমার ইএনভিটাকে এক্সপোর্ট করে দিই, তাহলে আমার পুরো এন্টায়ার প্রজেক্টে যেখানে খুশি সেখানে আমরা খুব ইজিলি এই ইএনভিটাকে অ্যাক্সেস করতে পারবো। সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে না, বারবার লেখা লাগবে না এভাবে যে process.env.port, process.env.database, process.env.node, এটা আমার বারবার আর পুরো এন্টায়ার প্রজেক্টে লেখা লাগবে না, কারণ আমি এখানে এক্সপোর্ট ডিফল্ট দিয়ে দিয়েছি। সেখানে কি পোর্ট ডেটাবেস ইউআরএল নাম আমি এখানে এক্সপোর্ট করে দিয়েছি, যার ফলে আমরা যদি এখান থেকে server.ts এ যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি config.database URL দেওয়ার ফলে হচ্ছে কি আমাদের সেই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটাকে আমি অ্যাক্সেস করতে পারছি, এবং এইখানে আমার বারবার এই তিন জায়গায় বারবার আমার process.env লেখা লাগছে না। সেক্ষেত্রে আমাদের কোডটা আরেকটু বেশি অর্গানাইজ হয়ে গেল। তো তারপরে যদি চলে যাই আমরা হচ্ছে বোঝার জন্য, তাহলে আমাদের বলেছিলাম যে মডিউলস ফোল্ডারটি নিয়ে আমরা একটু কথা বলবো। তো মডিউলস, এটাতে বোঝার আগে আমাদের বুঝতে হবে আমাদের প্রজেক্ট বা আমাদের প্রজেক্ট ডিজাইন সম্পর্কে অথবা আমাদের সফটওয়্যার ডিজাইন সম্পর্কে। সেক্ষেত্রে আমরা একটু গিটহাবে চলে যাই, সেখানে আমি অলরেডি রেখেছি সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন। তো আমরা এখানে বলে দিয়েছি যে কি আমরা একটা মডিউলার ডিজাইন প্যাটার্নটা এখানে ফলো করব, কারণ কি মডিউলার ডিজাইন প্যাটার্নের মধ্যে আমাদের প্রজেক্টের ফাইলগুলো বা হচ্ছে জিনিসগুলো হ্যান্ডেল করাটা খুব বেশি ইজি। কারণ হচ্ছে ধরেন আমার অর্ডার রিলেটেড কিছু লাগবে, আমার অর্ডার মডিউলের মধ্যে আমি সব কিছু পেয়ে যাচ্ছি, আমার প্রোডাক্ট রিলেটেড কিছু লাগবে, প্রোডাক্ট মডিউলের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছি, এটসেট্রা এটসেট্রা। সো এক্ষেত্রে কি হয়, আমার একটা নির্দিষ্ট রুটের মধ্যে আমার ওই রিলেটেড যা যা প্রয়োজন হয় সেগুলোকে আমরা পেয়ে যাচ্ছি, যার ফলে আমাদের খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। তো আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে মডিউলার ডিজাইন প্যাটার্ন সম্পর্কে বলে রেখেছি, তো আমাদের এখানে ডিজাইন প্যাটার্নটা কি ফলো করবে,
আমরা হচ্ছে কি আমার একটা সিঙ্গেল ফাইলে প্রজেক্টের কোডগুলো না করে আমরা হচ্ছে ছোট 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 ভাগে আমরা ভাগ করে নিয়েছি, যার ফলে আমাদের কাজগুলো আরো বেশি অর্গানাইজ হয়। তো যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে ইন্টারফেস, স্কিমা বা মডেল, তারপর হচ্ছে রাউটস, কন্ট্রোলার, সার্ভিস, ভ্যালিডেশন, আমরা এই 6টা ফাইল ক্রিয়েট করব আমাদের প্রত্যেকটা মডিউলের মধ্যে। এখন মডিউলের মধ্যে হচ্ছে কি আমি যে এপিআই নিয়ে কাজ করতেছি সেই এপিআই নামটা আমরা দিতে পারি এখানে। তো তারপর আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের রিকোয়েস্ট রেসপন্স ফলো, কারণ আমরা এই যে এখানে 6টা ফাইল ক্রিয়েট করেছি এর জন্য তো আমাদের রিকোয়েস্ট রেসপন্স ফলোটাও মাথায় রাখা উচিত। কারণ একটা ক্লায়েন্ট কিভাবে আমাদের এই ক্রিয়েটেড ফাইলসগুলোকে একের পর এক অ্যাক্সেস করছে, একের পর এক অ্যাক্সেস করছে, ডাটাবেসের সাথে কানেক্ট হচ্ছে, ডাটাবেস রেসপন্স দিচ্ছে কিভাবে, এটা বোঝার জন্য আমাদের নিচের রেসপন্স ফ্লোটা হচ্ছে আমাদের ফলো করতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট থেকে আমাদের রাউটে হিট করবে, রাউট থেকে কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলার সেটাকে প্রসেস করে সার্ভিসের কাছে পাঠাবে, সার্ভিস ওইখান থেকে কি করবে আমাদের ডেটাবেসে রিকোয়েস্ট পাঠাবে, ডেটাবেস থেকে রেসপন্স আসার পরে সার্ভিস পুনরায় ওইটা কন্ট্রোলারকে দিবে, ঠিক ওইটা আবার পরবর্তীতে ক্লায়েন্টের কাছে চলে যাবে। বিষয়টা এভাবে কাজ করে। তো এখানে আমি অলরেডি দিয়ে রেখেছি যে কোনটা কি কাজ করতে হয়, তো আমি এখান থেকে না দেখে আমি একটু ভিএস কোডে চলে যাই। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মডিউলসের মধ্যে আমি দুইটা ক্রিয়েট করে রেখেছি, অর্ডার অ্যান্ড হচ্ছে গিয়া প্রোডাক্ট। আর যে 6টা ফাইলের কথা আমি বলেছিলাম যে কন্ট্রোলার, ইন্টারফেস, মডেল, রাউট, সার্ভিস, ভ্যালিডেশন, আমি সবগুলো ফাইলে এখানে ক্রিয়েট করে রেখেছি। কিন্তু কথা হচ্ছে কি আমরা এইখানে একটা একটা হচ্ছে নেমিং কনভেনশন আমরা ফলো করব। যেমন কারণ হচ্ছে আমরা যেহেতু অনেকগুলো ফোল্ডার নিয়ে কাজ করবো, অনেকগুলো এপিআই নিয়ে কাজ করবো, সেই ক্ষেত্রে অনেকগুলো এপিআই তো আমার সেম জিনিসগুলোই মেনটেন করতে হবে। এর জন্য আমরা কি করব, অর্ডার ডট কন্ট্রোলার ডট টিএস, অর্ডার ডট ইন্টারফেস ডট টিএস, ঠিক একইভাবে প্রোডাক্টের জন্য প্রোডাক্ট ডট কন্ট্রোলার ডট টিএস, প্রোডাক্ট ডট ইন্টারফেস ডট টিএস, প্রোডাক্ট ডট মডিউল ডট টিএস। এতে হবে কি আমরা ফার্দার পরবর্তীতে যদি অন্য কোনো এপিআই নিয়ে কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা ওই এপিআই নাম ডট ইন্টারফেস ডট টিএস দিয়ে দিতে পারি। সো এখন আমরা চলে আসি যে এই ফাইলের কোনটার কি কাজ। তো অ্যাজ ইউ ক্যান সি যে শুরুতে আমরা বলছি যে প্রোডাক্ট ডট ইন্টারফেস টিএস আমাদের এই জিনিসটা লাগবে। কি এই জিনিসটা কি কারণে লাগবে চলেন দেখে আসি। তো আমি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছি। সো এইখানে এই যে প্রথমে হচ্ছে প্রোডাক্ট ডট ইন্টারফেস ডট টিএস, এটা লাগবে কারণ হচ্ছে গিয়ে আমরা কি টাইপের ডাটা ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি আমাদের হচ্ছে গিয়ে একটা টাইপ আমাদের নির্ধারণ করে দিতে হবে যে তুমি এই টাইপ ছাড়া অন্য কোনো ডাটা আমাকে দিতে পারবা না, বা এই টাইপ ছাড়া অন্য কোনো ডাটা অ্যাকসেপ্টেবল না। কারণ হচ্ছে গিয়ে এখন ফর এক্সাম্পল নেম, আর নেম কি হবে, অবশ্যই স্ট্রিং এর মধ্যে হবে। ব্র্যান্ডও হচ্ছে একটা নেম মানে একটা ওয়ার্ড, তো এটাও স্ট্রিং এর ভিতরে হবে। এখন প্রাইস, যেহেতু আমরা প্রাইস নিয়ে অনেক কাজ করব, প্রাইস নিয়ে আমরা এটাকে প্রসেস করব, আমরা যোগ করব, মাল্টিপ্লিকেশন করব, ডিভিশন করব, তো এর জন্য প্রাইস কি আমাদের স্ট্রিং হতে পারবে? কারণ কি আমরা জানি জাভাস্ক্রিপ্টে স্ট্রিং এর কোনো অপারেশনস চলে না, আই মিন হচ্ছে ক্যালকুলেশন অপারেশনস চলে না। এর জন্য আমাদের কি নাম্বারে নিতে হবে, এটা এনশিওর করতে হবে যে যাতে করে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে নাম্বারে হচ্ছে গিয়ে ডাটাটা দিচ্ছে। এর জন্য আমরা ডিফাইন করে দিয়েছি যে নাম্বার। তার মানে যদি কোনো ক্লায়েন্ট এসে আমাকে প্রাইসের জায়গায় স্ট্রিং এ প্রাইস দিতে যায় সেই ক্ষেত্রে কি করবে, সে এটাকে একটা এরর হিসেবে গণ্য করবে এবং আমাকে বলবে যে না তুমি এখানে স্ট্রিং আকারে দিতে পারবে না, তোমার এখানে কি নাম্বার আকারে প্রাইসটা দিতে হবে। ঠিক একইভাবে ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন আমি বাইক ক্যাটাগরি নামে একটা জিনিস দেখেছি। কথা হচ্ছে গা বাইক ক্যাটাগরি নামে কি কিছু আছে? না, নাই, কিন্তু আমি বাইক ক্যাটাগরি নামে একটা টাইপ আমি কাস্টমলি ক্রিয়েট করে রেখেছি। তার মানে এটাকে আমরা ইউনিয়ন বলতে পারি, বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে ইনামও বলতে পারি। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মূলত আমরা যখন কোনো জিনিসকে অর্থাৎ কোনো একটা প্রপার্টিসকে প্রিডিফাইন করে দিতে চাই যে এই জিনিস ছাড়া তুমি অন্য কিছু এখানে ইনসার্ট করতে পারবা না, সেই ক্ষেত্রে আমরা এই ইনাম বা হচ্ছে গিয়া ইউনিয়ন টাইপটা ইউজ করে থাকি। তো আমি এইখানে এই কোডটা আলাদা রেখেছি কারণ হচ্ছে এখানে যদি লিখি কোডটা অনেক বেশি ম্যাসিভ হয়ে যায়, এর জন্য আমি আলাদাভাবে এটাকে ডিক্লেয়ার করে রেখেছি। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মাউন্টেন রোড, হাইব্রিড, ইলেকট্রিক, অর্থাৎ আমার এই ক্যাটাগরির মধ্যে এই 4টা ছাড়া ইউজার অন্য কোনো ক্যাটাগরি আমাকে ইনসার্ট করতে পারবে না। যখনই সে অন্য কোনো একটা ক্যাটাগরি যদি ইনসার্ট করতে যায় তখনই আমাদের টাইপ এরর মেরে দেবে এবং বলবে যে না তুমি এখানে এগুলো ছাড়া অন্য কিছু ইনসার্ট করতে পারবা না। ঠিক একইভাবে ডেসক্রিপশনে স্ট্রিং দিয়েছি। কোয়ান্টিটি যেহেতু আমাদের নাম্বারের মতো কাজ করবে, কারণ কি কোয়ান্টিটির সাথে আমাদের প্রাইসের ক্যালকুলেশন হবে, অনেক ধরনের ক্যালকুলেশন অপারেশন এখানে হবে, এর জন্য আমাদের কোয়ান্টিটিটাও এখানে নাম্বারের প্রয়োজন। তারপরে আরেকটা ফিল্ড আমরা রেখেছি এখানে যে ইন স্টক। এখন ইন স্টক রেখেছি বুলিয়ান। কেন বুলিয়ান রেখেছি? কারণ ইন স্টক ট্রুথি ফলসি ভ্যালুর উপর আমরা ডিপেন্ড করব যে আমাদের প্রোডাক্টটা কি ডেটাবেসে অর্থাৎ আমাদের স্টকে অ্যাভেলেবল কি না। ইফ
ইন স্টক ট্রু, দ্যাট মিনস আমাদের স্টক অ্যাভেলেবল। ইফ যদি এটা ফলস হয় তার মানে আমরা বুঝতে পারছি না আমাদের এই ডেটাবেজে আমাদের স্টকে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল না। তো কথা হচ্ছে কি আমি এখানে যেই কটা ফিল্ড দিয়েছি আমরা প্রোডাক্টের জন্য ঠিক এই কটা ফিল্ডই আমরা ইউজ করবো। আমরা যদি আরো বেশি ফিল্ড ইউজ করি ফার্দার, সেক্ষেত্রে আমরা ওগুলোরও টাইপ এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে আমি এখানে এক্সপোর্ট জিনিসটা ব্যবহার করেছি, আর এখানে ইন্টারফেস ব্যবহার করেছি, আর একটা নেমিং কনভেনশন ফলো করেছি টি প্রোডাক্ট। তো শুরুতে আসি, টি প্রোডাক্ট ইউজ করার কারণ হচ্ছে যাতে করে আমি যদি প্রোডাক্ট লিখতাম, আমি যখন টাইপটাকে ইম্পোর্ট করতাম এই ফাইল থেকে, তখন আমি কনফিউজড হয়ে যেতাম অনেক ক্ষেত্রে যে এটা কি টাইপের প্রোডাক্ট নাকি অ্যাকচুয়াল কোনো প্রোডাক্ট। এর জন্য আমি টি দ্বারা একটা কনভেনশন ফলো করেছি, টি দ্বারা বোঝাচ্ছে টাইপ অফ প্রোডাক্ট, ঠিক আছে, যার ফলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে ইন্টারফেসের জায়গায় টাইপও ডিক্লেয়ার করা যাবে, কোনো সমস্যা নেই। আর এক্সপোর্ট দেওয়ার কারণ হচ্ছে যাতে করে এই ফোল্ডারটাকে এই ইন্টারফেসটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে আমাদের পুরো প্রজেক্টে যেখানে খুশি সেখানে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো তারপরে যদি আমরা চলে যাই ইন্টারফেসের পরে আমাদের কোথায় যেতে হবে, ইন্টারফেসের পরে হচ্ছে আমাকে যেতে হবে product.model.ts, এই একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি ক্রিয়েট করে ফেলেছি অলরেডি product.model.ts। তো কথা হচ্ছে এই প্রোডাক্ট মডেলসে আমরা কাজটা কি করব। প্রোডাক্ট মডেলটা মূলত আমরা একটা স্কিমা তৈরি করব। আমি যদি একটু আবারও চলে যাই এখানে ডিফাইন মঙ্গোস স্কিমা অ্যান্ড মডেল, আমি বলে রেখেছি মঙ্গোসের স্কিমা এবং মডেল আমাদের তৈরি করতে হবে। এটা করার জন্য অবশ্যই আমরা ডকুমেন্টেশনে হেল্প নেব, যেহেতু আমি করে রেখেছি। তো আমি হচ্ছে ডিরেক্ট এখান থেকে এক্সপ্লেন করে দিচ্ছি। তো আমরা কি করব এখন মঙ্গোডিবির সাথে যে আমাদের এই ডেটাবেসটাকে কানেক্ট করব, এর জন্য আমাদের মঙ্গোডিবির একটা স্কিমা তৈরি করতে হবে। স্কিমা তৈরি করার জন্য বেশি কিছু না, আমাদের জাস্ট প্রোডাক্ট নামে একটা স্কিমা নেম দিতে হবে, যেটাকে আমি প্রোডাক্ট স্কিমা দিয়ে রেখেছি। তারপর আমাদের নিউ দিয়ে স্কিমা নামে একটা জিনিস আমাদের মঙ্গোস থেকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। এটা কোথা থেকে আসবে, মঙ্গোস থেকে। তারপরে আমরা এখানে এই স্কিমার মধ্যে যে আমি টাইপগুলো দিব, লাইক আমি তো বললাম যে ইন্টারফেসটা যে আমরা ক্রিয়েট করেছি কি কারণে করেছিলাম, যাতে আমাদের যখন আমরা এই ডাটা নিয়ে কাজ করব তখন যেন হচ্ছে আমরা এটা টাইপটাকে ডিফাইন করে দিতে পারি, যাতে করে ভুল ডাটা কেউ অ্যাকসেপ্ট না করে। এর জন্য হচ্ছে আমরা এখানে টাইপটাকে ক্রিয়েট করেছিলাম ইন্টারফেসের মধ্যে। তো আমি এখানে স্কিমার মধ্যে কি করতে হবে, আমাদের যে ডাটাগুলোর মডেলটা আমরা বানাচ্ছি সেই বা স্কিমাটা বানাচ্ছি সেই ডাটাগুলোর টাইপটাকে আমার দিয়ে দিতে হবে, যেটা টি প্রোডাক্ট নামে আমি দিয়ে দিয়েছি। তারপরে অ্যাজ ইউজুয়াল ভাবে একটা স্কিমা বানাতে হবে ডকুমেন্টেশন ফলো করে। তো যেহেতু আমার যে ফিল্ড আছে ওগুলো আমি করেছি নেম। এখন এইখানেও স্কিমার মধ্যেও আমাদের মঙ্গোজের কিছু টাইপ আমাদের দিতে হবে। এইখানে কিন্তু আমাদের কি দিতে হবে, মঙ্গোজের টাইপ। আই রিপিট, মঙ্গোজের টাইপ। যেমন এখানেও টাইপ দিয়েছি হচ্ছে স্ট্রিং, বাট আমাদের নর্মাল স্ট্রিংয়ে কি হয়, ইন্টারফেসে যদি আমি আরেকবার যাই, নর্মাল স্ট্রিং হয় ছোট হাতের s, কিন্তু আমাদের মঙ্গোজে যদি আমরা যাই মডেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় হাতের s আমাদের ফলো করতে হবে। এখানে ছোট হাতের টাইপ দিলে তাহলে হচ্ছে আমাদের এটা অ্যাকসেপ্ট করবে না। তারপর আমরা বলে দিতে পারি যে এই ফিল্ডটা কি হিসাবে থাকবে, রিকোয়ার্ড নাকি রিকোয়ার্ড না। তো সেক্ষেত্রে রিকোয়ার্ড ট্রু দিয়ে দিয়েছি, এবং আমি চাইলে একটা কাস্টম মেসেজও দিতে পারি, যেমন আমি এখানে দিয়েছি নেম ইজ রিকোয়ার্ড। আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমরা এখানে প্রোডাক্টের জন্য আমি কাস্টম ইনবিল্ট ভ্যালিডেশন ইউজ করেছি, আমরা অর্ডারের জন্য পরবর্তীতে জট ভ্যালিডেশনটা ইউজ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে দিয়ে দিয়েছি কি নেম ইজ রিকোয়ার্ড একটা কাস্টম ম্যানেজ, ট্রিম দিয়ে আমি ট্রু দিয়ে দিয়েছি। এখন ট্রিমের কাজ কি, ট্রিমের কাজটা হচ্ছে গিয়ে যে আমার একটা ভ্যালুর মধ্যে যদি আনওয়ান্টেড কিছু স্পেস থাকে সামনে অথবা পিছনে, ওগুলোকে রিমুভ করে দেবে। দেন আমি একটা মেথড ইউজ করেছি, সেই মেথডের মধ্যে আমি কি করেছি যে আমার ভ্যালুটা কি ক্যাপিটালাইজ কিনা, ক্যাপিটালাইজ যদি না হয় সেক্ষেত্রে আমি এরর থ্রো করতে পারছি আর কি। তারপর ঠিক একইভাবে ব্র্যান্ড, তারপর হচ্ছে প্রাইস, দেন হচ্ছে ডেসক্রিপশন, ক্যাটাগরিটা দিয়ে আমি আসতেছি, আর হচ্ছে ম্যাক্স লেন্থ, কোয়ান্টিটি, ইন মানে হচ্ছে ইন স্টক। এগুলো অ্যাজ ইউজুয়াল ভাবে সেম, আমি জাস্ট টাইপটাকে ডিফাইন করবো, এই যে এখানে নাম্বার, বুলিয়ান, দেন হচ্ছে আমি রিকোয়ার্ড ট্রু দিয়ে একটা কাস্টম মেসেজ থ্রো করেছি। তো আমি এখন যেটা বলছিলাম যে আমি একটু ক্যাটাগরির ভিতরে যাবো। আমি যদি ক্যাটাগরিটাকে যাই, দেখেন আমি এখানে আমাদের নর্মাল ভাবে কিন্তু দিলে হবে না। কেন হবে না, কারণ হচ্ছে ওই যে ক্যাটাগরিটাকে আমরা প্রি ডিফাইন করে রেখেছিলাম যে এগুলো ছাড়া অন্য কিছু দিতে পারবে না, তার মানে আমরা একটা ইনাম ডিক্লেয়ার করেছিলাম। তো যেহেতু ইনাম ডিক্লেয়ার করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের শুরুতে বলতে হবে কি এটা একটা স্ট্রিং, ডেফিনেটলি এটা একটা স্ট্রিং। তারপরে যেহেতু আমার স্ট্রিং অফ অ্যারে, তাই তো, তারপরে আমাদের কি করতে হবে, এখন মঙ্গোসকে আমাদের বলে দিতে হবে যে এই ফিল্ডের ভ্যালুটা হচ্ছে ইনাম, ইনাম আকারে ভ্যালুটা আছে। তো আমাদের একটা ইনাম অবজেক্ট আকারে ক্রিয়েট করতে হবে, ওটার মধ্যে ভ্যালুস নামে একটা প্রপার্টিজ থাকবে। এটার মধ্যে আমাদের ওই যে ইউনিয়ন টাইপ বা ইনামের যে ভ্যালুগুলো ছিল ওগুলো আমার এখানে বসিয়ে দিতে হবে।
একইভাবে আমরা চাইলে একটা মেসেজও এখানে থ্রো করতে পারি মেসেজ কিওয়ার্ডের মধ্যে, যে বাই ক্যাটাগরি মাস্ট বি ফলোইং দিস। ওকে, তো এই চলে গেল হচ্ছে আমাদের ওভারঅল কি হচ্ছে প্রোডাক্ট স্কিমা তৈরি করার বিষয়টা। এখন প্রোডাক্ট স্কিমা তৈরি করার পরেই শেষ হয়ে গেল বিষয়টা, এরকম না, আরো কিছু কাজ আমরা চাইলে করতে পারি। কিন্তু আমরা যদি একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই বা ম্যানেজ করতে চাই, আমরা যদি চাই মঙ্গোডিবি বাই ডিফল্ট তার ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড এই টাইপের জিনিসগুলো আমাদেরকে প্রোভাইড করুক, এর জন্য আমরা এখানে কি করেছি, টাইম স্ট্যাম্প জিনিসটা ট্রু করে দিয়েছি। আমি এখানে একটা কমেন্ট অ্যাড করে দিয়েছি, এনেবলিং টাইম স্ট্যাম্প দ্যাট অ্যালাউ ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড। ওকে, তারপরে আমরা কি করলাম, একটা স্কিমা তৈরি করছি। এখন স্কিমা তৈরি করলে তো শেষ না, আমাদের কি করতে হবে, এখন একটা মডেল তৈরি করতে হবে। মডেল তৈরি করার জন্য আমরা কি করেছি, সিম্পলি একটা মডেলের নাম দিয়েছি। এখানে মডেল নামে জিনিসটাকে আমরা হচ্ছে মঙ্গোজ থেকে নিয়ে আসছি। মডেলটাকে কোথা থেকে নিয়ে আসছি, মঙ্গোজ থেকে। এটার মধ্যে আবারও আমরা যেই টাইপটা প্রিডিফাইন করে রেখেছিলাম, ওই প্রিডিফাইন টাইপটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি। দেন এখানে একটা নেম দিয়েছি। এখন আর পরের দিকে দিয়েছি হচ্ছে প্রোডাক্ট স্কিমা। সো আমি যদি এটাকে একটু ভালো করে এক্সপ্লেন করি, তাহলে কি হচ্ছে, আমি একটা মডেল যখন ক্রিয়েট করতেছি, আমি মডেলের নামটা আমরা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। যেমন আমি প্রোডাক্ট মডেল দিয়েছি, মডেলটাকে আমরা কোথা থেকে নিয়ে এসেছি, আমরা মঙ্গোজ থেকে। এখানে টাইপটা দিয়ে দিয়েছি। এখন এই প্রোডাক্টটা তাহলে কি মিন করতেছে, এই প্রোডাক্টটা দ্বারা মিন করতেছে হচ্ছে কি, আমাদের ডেটাবেজে যেই নামে কালেকশনটা তৈরি হবে সেই নাম। আবার আমাদের আরেকটা কনভেনশন এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এইখানে আমাদের কখনো প্লুরাল দেওয়া যাবে না, এখানে সিঙ্গুলার রাখতে হবে। কারণ আমাদের মঙ্গোজ বাই ডিফল্ট এটাকে প্লুরাল কনভার্ট করে ফেলে। যেমন আমরা যদি ডেটাবেস কালেকশন চেক করতে চাই, আমরা সেখানে পাবো কি, প্রোডাক্টস, আমরা প্রোডাক্ট আকারে কালেকশন নামটা পাবো না। আর এই প্রোডাক্ট কালেকশনের জন্য আমরা কোন স্কিমাটা ফলো করেছি, প্রোডাক্ট স্কিমা। ঠিক আছে, আর এই পুরো প্রোডাক্ট মডেলটাকে নাম দিয়েছি কি, প্রোডাক্ট মডেল। তো একইভাবে আমাদের যদি অন্য কোনো মডেল লাগে, আমরা ঠিক সেম ডিজাইন ফলো করে, মানে সেম প্যাটার্ন ফলো করে আমরা অন্য একটা মডেল ক্রিয়েট করতে সক্ষম হব। তো আমরা আমাদের ইন্টারফেস ক্রিয়েট করা শেষ, দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট স্কিমা বা মডেল তৈরি করা শেষ। তারপর আমরা কি করবো, এখন আমরা একটা কন্ট্রোলার তৈরি করবো। কন্ট্রোলারের কাজ কি, কন্ট্রোলার নাম দিয়ে আমরা বুঝতে পারতেছি এটা কি করবে, যে আমাদের সব এপিআইটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ আমরা যে ফাংশনালিটিগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেগুলোকে কন্ট্রোল করবে কে, আমার এই প্রোডাক্ট কন্ট্রোলার। তো অ্যাজ ইউ ক্যান সি, আমরা যে ওই যে ছোটকালে যেভাবে আমরা একটা এক্সপ্রেস সার্ভার লিখতাম, ঠিক একইভাবে কন্ট্রোলারের সেম জিনিসগুলোই হবে। আমাদের একটা নাম দেব, যেমন আমি ক্রিয়েট প্রোডাক্টের জন্য হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট নামে একটা নাম রেখেছি ভ্যারিয়েবলের। কারণ হচ্ছে আমরা এই জিনিসগুলো আগে একটা লাইনে করতাম, এখন আমরা এটাকে ছোট 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 ফাইল আকারে ভাগ করে ফেলছি, এবং পরবর্তীতে একটা সেন্ট্রাল জায়গায় আমরা এই জিনিসগুলোকে কানেক্ট করতেছি। তো এর জন্য আমি এটাকে নাম দিয়ে রাখলাম হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট নামে। আর এটার মধ্যে আমরা অবশ্যই একটা অ্যাসিঙ্ক ফাংশন নিব, অ্যাসিঙ্ক ওয়েট, কারণ হচ্ছে আমাদের সার্ভার রেসপন্সের একটা বিষয় আছে এখানে। তারপর আমরা কি করবো, রিকোয়েস্ট আসবে, রেসপন্স আসবে। কিন্তু যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করতেছি, আমাদের হচ্ছে বলে দিতে হবে রিকোয়েস্টের টাইপটা কি হবে, রিকোয়েস্ট, রেসপন্সের টাইপটা কি হবে, রেসপন্স। এই টাইপগুলো কোথা থেকে আসতেছে, এই টাইপগুলোতে আমরা কোনো ইন্টারফেস ক্রিয়েট করে নিই, তাহলে কোথা থেকে আসতেছে, এগুলো আসতেছে এক্সপ্রেস থেকে। অর্থাৎ এক্সপ্রেস চালারা নিজেরাই আমাদের সুবিধার্থে এই রিকোয়েস্ট আর রেসপন্স নামে টাইপগুলো আমাদেরকে প্রোভাইড করেছে। তো পরবর্তীতে আমরা যা কাজ করার তাই করব, যেমন রিকোয়েস্ট ডট বডি থেকে আমাদের কাঙ্ক্ষিত ডাটাটাকে আমরা অ্যাক্সেস করব। তারপরে ওইটাকে কি করব, আমরা হচ্ছে আমাদের ক্রিয়েটেড কি করব, রেজাল্ট অ্যাওয়েট দিয়ে হচ্ছে প্রোডাক্ট ডট সার্ভিসটাকে কল দিব। ওকে, প্রোডাক্ট ডট সার্ভিসটাকে কল দিব, যেহেতু আমরা প্রোডাক্ট ডট সার্ভিসটা এখনো তৈরি করিনি, তো সেই ক্ষেত্রে আমরা একটু চলে যাব হচ্ছে সার্ভিসের কাছে। প্রোডাক্ট ডট সার্ভিসের কাছে আসার পরে, তো প্রোডাক্ট ডট কন্ট্রোলার না, আমরা হচ্ছে গিয়ে ইন্টারফেসের পরে কি ক্রিয়েট করব, মডেল ক্রিয়েট করব, স্কিমা ক্রিয়েট করব। তারপরে আমরা চলে যাব প্রোডাক্ট ডট সার্ভিস ক্রিয়েট করার জন্য। প্রোডাক্ট ডট সার্ভিস ডট টিএস নামে আমি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। এখন সার্ভিসের মধ্যে আসার পরে আমাদের কি করতে হবে, আমরা কি টাইপের সার্ভিসগুলো চাই, অর্থাৎ আমাদের এপিআই এর কাজটা কি হবে, ওই জিনিসগুলো আমরা এখানে হ্যান্ডেল করে ফেলবো। যেমন আমি হচ্ছে ক্রিয়েট এ প্রোডাক্ট ইনটু ডিবি, আমি একটা এখানে ফাংশন দিয়েছি ক্রিয়েট এ প্রোডাক্ট ইনটু ডিবি। তার মানে হচ্ছে কি, আমরা বুঝতে পারতেছি যে এই ফাংশনটা দ্বারা আমরা কি করতে যাচ্ছি, একটা প্রোডাক্টকে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। এর জন্য আমরা এখানে প্যারামিটার আকারে হচ্ছে একটা প্রোডাক্টকে ধরেছি, এবং এটা টাইপটাকে আমরা ডিফাইন করেছি যে টি প্রোডাক্টই হবে। কারণ হচ্ছে আমরা জানি প্রোডাক্ট যেহেতু আসবে, আমাদের এই টাইপটাকে ফলো করেই আসবে, বাইরে থেকে আসবে না। তো তারপর আমরা কি করব, এটাকে হচ্ছে অ্যাওয়েটের থ্রুতে হচ্ছে ক্রিয়েট নামে একটা ফাংশন আমাদের মঙ্গোজ প্রোভাইড করে, এই ফাংশনের থ্রুতে হচ্ছে কি আমরা পাঠিয়ে দিব। আর এই ফাংশনের ভিতরে আমরা কি দিব, যে প্রোডাক্টটাকে আমরা নিয়ে এসেছি ক্লায়েন্ট থেকে, সেই প্রোডাক্টটাকে পাঠাবো।
যার ফলে আমরা এটাকে রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করব, আর এই ভ্যারিয়েবলটা আমরা পরবর্তীতে এখান থেকে রিটার্ন করে দেবো। তো কথা হচ্ছে এই প্রসেসটা আমরা এখানে কি করতেছি এক্স্যাক্টলি, এখানে মূলত আমরা করতেছি যে আমরা ক্লায়েন্ট থেকে একটা প্রোডাক্টের ডাটা যখন আসতেছে সেই ডাটাটাকে ক্যাচ করতেছি, করার পরে সেই ডাটাটাকে আমরা কি করতেছি মঙ্গোজের থ্রুতে, প্রোডাক্ট মডেলের থ্রুতে, কারণ কি মঙ্গোজ কোথায় আছে প্রোডাক্ট মডেলে, তাই না, মঙ্গোজ তো প্রোডাক্ট মডেলে কানেক্টেড আছে। তো আমরা মঙ্গোজের থ্রুতে, আই মিন প্রোডাক্ট মডেলের থ্রুতে, প্রোডাক্ট মডেল আমাদেরকে একটা ফাংশন প্রোভাইড করে ক্রিয়েট নামে, এই ক্রিয়েটের মধ্য দিয়ে আমরা সেই ডাটাটাকে পাঠিয়ে দেবো, যার ফলে আমাদের ডাটাটা রেসপন্স আমাদের এখানে ক্রিয়েট করে ফেলবে। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা জিনিসের জন্য এখানে গেট অল প্রোডাক্ট ফ্রম ডিবি, গেট সিঙ্গেল প্রোডাক্ট ফ্রম ডিবি, এভাবে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কী করে রেখেছি এখানে ফাংশন ক্রিয়েট করে রেখেছি, এবং শেষে একেবারে শেষে আমি এক্সপোর্ট দিয়ে আমি হচ্ছে একটা অবজেক্ট আকারে প্রোডাক্ট সার্ভিসেস নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি, এর মধ্যে আমি যতগুলো ফাংশন ক্রিয়েট করেছি সবগুলো এক্সপোর্ট করে দিয়েছি, যার ফলে আমরা প্রোডাক্ট ডট সার্ভিসটাকে যখন কল করব এটার মধ্যে ডট দিলে আমরা বাকি সবগুলো ডিক্লেয়ার্ড ফাংশনগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের প্রোডাক্ট ডট সার্ভিস। তো প্রোডাক্ট ডট সার্ভিস ক্রিয়েট করার পর আমাদের কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে কন্ট্রোলারে। কিভাবে, এখন কন্ট্রোলারে আসার পরে যে ক্রিয়েট প্রোডাক্ট আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করব, একটু খেয়াল রাখতে হবে যে আমরা কি করেছিলাম প্রোডাক্ট ক্রিয়েট বা ক্রিয়েট প্রোডাক্ট ইনটু ডিবি, আই মিন যে তখন আমরা বলে দিয়েছিলাম যে আমরা ডিবির মধ্যে কাজ করতেছি, আর এবার আমি ফাংশনের নামটা কি দিয়েছি ক্রিয়েট প্রোডাক্ট, অর্থাৎ এবার আমি এইখান থেকে রেসপন্সটাকে ডিবিতে পাঠাবো, ক্রিয়েট প্রোডাক্ট থাকবে এখান থেকে রেসপন্সটাকে ডিবিতে পাঠাবো। এর জন্য কি করতে হবে, আমাদের ওই যে রিকোয়েস্ট রেসপন্স থাকবে ওইখান থেকে আমাদের ডাটাটা ধরতে হবে, প্রসেস করতে হবে, তারপরে তো আমাদের মঙ্গোজের কাছে পাঠাতে হবে, মঙ্গোজের কাছে আই মিন হচ্ছে গিয়া প্রোডাক্ট সার্ভিসের কাছে পাঠাতে হবে। তো যেটা যদি বলি রিকোয়েস্ট হচ্ছে রেসপন্স আসছে, এখানে রিকোয়েস্ট রেসপন্স হচ্ছে এক্সপ্রেস থেকে টাইপটাকে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, রিকোয়েস্ট ডট বডি থেকে প্রোডাক্ট ডাটাটাকে আমি ক্যাচ করেছি, তারপরে এটাকে হচ্ছে কি করেছি প্রোডাক্ট ডট সার্ভিসকে কল দিয়েছি, যেই সার্ভিসটা এই যে আমি এখানে এক্সপোর্ট করেছিলাম, তারপর হচ্ছে কি এটার ভিতরে ডট দেওয়ার পরে ক্রিয়েট প্রোডাক্ট ইনটু ডিবি নামে একটা ফাংশন আমি এক্সপেক্ট করেছিলাম, এই যে ক্রিয়েট প্রোডাক্ট ইনটু ডিবি নামে একটা ফাংশন আমি এক্সপোর্ট করে রেখেছি, এই ফাংশনটার মধ্যে আমি প্রোডাক্ট ডাটাটা দিয়েছি, কেন দিয়েছি, কারণ ওই যে আমরা এখানে বলে রেখেছিলাম না যে আমার এখান থেকে কি হবে একটা প্রোডাক্টকে ক্যাচ করবে, এর জন্য আমি দিয়ে রেখেছিলাম। তো ঠিক একইভাবে এখান থেকে পাঠিয়ে দিলাম, দেন এটাকে আমরা একটা রেজাল্ট নামে ভ্যারিয়েবলের মধ্যে আমরা ধরবো, ধরার পরে হচ্ছে কি আমাদের ডেটাটা প্রসেস হওয়ার পরে যে ডেটাটা আসবে সেই রেসপন্সটা এখানে চলে আসবে, সেই রেসপন্সটাকে তারপর হচ্ছে আমরা এপিআই রেসপন্সের মধ্যে পাঠিয়ে দেব। তো এটার জন্য আমরা একটা বেসিক কনভেনশন ফলো করব, রেসপন্স ডট স্ট্যাটাস, তারপর একটা এরর মেসেজ, একটা এরর, তারপরে সাকসেস ট্রু অথবা ফলস, আমরা এই জিনিসগুলো মেনটেন করবো। সো যদি হচ্ছে আমাদের বিষয়টা ঠিকঠাকভাবে কাজ করে থাকে তাহলে হচ্ছে আমাদের কি পাঠিয়ে দেবো স্ট্যাটাস 200, আর জেসন ফাইল আকারে আমরা কি পাঠাবো একটা মেসেজ যে বাই ক্রিয়েটেড সাকসেসফুলি, এখানে আমরা যে এপিআই কাজ করবো সেই মেসেজটা আমরা দেবো সাকসেস ট্রু, রেজাল্টের মধ্যে যে রেজাল্ট হয়েছে অর্থাৎ আমার প্রোডাক্টটা ক্রিয়েট হওয়ার পরে যে রেসপন্সটা এসেছে সেটাকে আমরা হচ্ছে রেজাল্টের থ্রুতে পাঠিয়ে দেবো। আর যদি কোনো এরর আমাদের ক্রিয়েট হয়ে যায় এখানে, সেই ক্ষেত্রে আমরা কি করবো কনসোল, আমি লিখেছি আমার বোঝার সুবিধার্থে, আপনার ছেলে রাখতেও পারেন নাও রাখতে পারেন, ঠিক একইভাবে হচ্ছে আমরা রেসপন্সের ডিজাইনটা প্যাটার্নটা ফলো করবো, 500 দিয়ে দেবো, সামথিং ওয়েন্ট রং দিব, আর হচ্ছে কি করবো সাকসেস ট্রু, ট্রু হবে না সাকসেস হবে ফলস, আর হচ্ছে এররটা দিয়ে দেবো। আপনারা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি স্ট্যাক নামে একটা জিনিস, তো স্ট্যাকের এখানে কাজটা কি, স্ট্যাক মূলত এখানে ডিটেক্ট করে যে আমার যে ইররটা হয়েছে ইররটা এক্স্যাক্টলি কোন লাইনে হয়েছে, আমার প্রজেক্টে তো হাজার হাজার লাইন থাকবে, তো এক্স্যাক্টলি কোন লাইনে কোন ফোল্ডারে হয়েছে এটা ডিটেক্ট করার জন্য স্ট্যাকটা এখানে দিয়েছি, এবং সাথে আমি এটাও এনশিওর করেছি যে আমার প্রজেক্ট যখন ডেভেলপমেন্টে থাকবে তখনই শুধুমাত্র এররগুলো দেখাবে, যখন প্রোডাকশনে যাবে তখন আমার এররগুলো দেখাবে না। এখন ফর এক্সাম্পল কোনো একটা আউটসোর্স বা কোনো একটা হ্যাকার আমার ব্যাকএন্ড নিয়ে হচ্ছে গিয়া ক্র্যাক করার ট্রাই করতেছে, এখন ও যদি আমার দেখে ফেলে যে এরর এক্স্যাক্টলি এত নম্বর লাইন আছে তাহলে ওর জন্য তো কেল্লা হতে, তো আমরা তাতে ইজি করে দিতে চাই না, তো এর জন্য হচ্ছে আমরা কি করেছি এই এররটা শুধুমাত্র আমাদের ডেভেলপমেন্ট পারপাসে আমরা দেখবো, যদি এটা এখানে প্রোডাকশনে যায় তখন হচ্ছে কি আমাদের এটা দেখাবে না। আর এটা কোথা থেকে ম্যানেজ হবে, ওই যে আমরা হচ্ছে কনফিগ ক্রিয়েট করে রেখেছিলাম .env-এর জন্য, ওইখান থেকে এই জিনিসটা পুরোটা ম্যানেজ হবে। তো একইভাবে হচ্ছে আমরা কন্ট্রোলারের মধ্যে আমরা এখানে গেট অল প্রোডাক্টের কাজটাও করতে পারি, ঠিক একই ডিজাইন মানে প্যাটার্ন ফলো করে গেট সিঙ্গেল প্রোডাক্ট করতে পারি, দেন একইভাবে হচ্ছে আপডেট সিঙ্গেল প্রোডাক্ট, এখানে ভিতরে যে লজিক আছে আমরা সেগুলো দিয়েছি। তো আমরা এই প্যাটার্নটা ফলো করেছি, অ্যাট দ্য সেম টাইম সার্ভিসের মধ্যে ক্রিয়েট, গেট সিঙ্গেল, আপডেট সিঙ্গেল, ডিলেট, এই সবগুলো সার্ভিসে আমি ক্রিয়েট করেছি, প্রোডাক্ট কন্ট্রোলারও আমি ক্রিয়েট করেছি। তো
আমরা কি করেছি এখানে যদি দেখি, আমরা প্রথমে ইন্টারফেস ক্রিয়েট করেছি নাম্বার 1, 2 নম্বরে কি করেছিলাম আমরা হচ্ছে সার্ভিসেস ক্রিয়েট করেছিলাম, সরি মডেল ক্রিয়েট করেছিলাম, 3 নম্বরে সার্ভিসেস ক্রিয়েট করেছিলাম, 4 নম্বরে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করেছি। এখন এগুলোর মধ্যে একটা জিনিস তো মিসিং আছে, তাই না? আমাদের ক্লায়েন্টের সাথে কানেক্টটা করবে কে? কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে রাউট নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? রাউট নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, product.route.ts। এই ফাইলের কাজটা কি হবে? এই ফাইলের কাজটা হবে হচ্ছে আমরা যে কানেকশনগুলো লাগিয়েছি, অর্থাৎ আমরা কিসের সাথে কানেকশন লাগিয়েছি, আমরা মডেলের সাথে হচ্ছে প্রোডাক্ট সার্ভিসের কানেকশন লাগিয়েছি, প্রোডাক্ট সার্ভিসের সাথে কন্ট্রোলারের কানেকশন লাগিয়েছি। এখন এই কন্ট্রোলারের কানেকশনটা আমাদের ক্লায়েন্ট পর্যন্ত আনতে হবে। এর জন্যই আমরা route.ts নামে একটা ফাইল ক্রিয়েট করব। এইখানে হচ্ছে আমরা রাউটারটাকে নিয়ে আসবো কোথা থেকে? আমরা রাউটারটাকে নিয়ে আসবো এক্সপ্রেস থেকে। রাউটারের এক্সপ্রেসের ভিতরে রাউটার নামে একটা ফাংশন আমাদেরকে দিয়ে দেবে, এটা আমরা এখান থেকে ডিফাইন করে ফেলবো। তারপরে আমাদের যা লাগবে, অর্থাৎ আমার যেই রাউট দিয়ে কাজ করতে চাই স্পেসিফিকভাবে, আমি সেগুলো এখানে দিয়ে দিব। ফর এক্সাম্পল, এখানে আমি বলে রেখেছি যে রাউটার ডট পোস্ট ইকুয়ালস টু একটা রুট ইউআরএল দিয়ে রেখেছি, দেন প্রোডাক্ট কন্ট্রোলার্স ডট ক্রিয়েট। এই প্রোডাক্ট কন্ট্রোলার্স কিন্তু ওই যে আমাদের সার্ভিস থেকে ক্রিয়েট করা, প্রোডাক্ট কন্ট্রোলার থেকে ক্রিয়েট করা হয়েছিল, সার্ভিস না, ওইখান থেকে আসছে। তারপরে প্রোডাক্ট ক্রিয়েট প্রোডাক্ট যে আমি এখানে করেছিলাম, এই যে ক্রিয়েট প্রোডাক্ট একেবারে উপরে এক্সপোর্ট করে রেখেছিলাম লাস্টের দিকে, এই যে ক্রিয়েট প্রোডাক্ট একইভাবে এখান থেকে আমাদের চলে আসছে। তো কি করতেছি আমি একটু বেসিক ফ্লোটা আমরা যদি একটু আলোচনা করি, কি হচ্ছে যে কোন একটা ক্লায়েন্ট আসতেছে, আসার পরে হচ্ছে আমাদের এই বেস ইউআরএল, অর্থাৎ এই যে বেস ইউআরএল হচ্ছে যখন হিটিং করছে, তখন আমি কি করছি, প্রোডাক্ট কন্ট্রোলারে কল দিচ্ছি এটার ভিতরে কিসে, ক্রিয়েট ফাংশনের জন্য, কারণ কি আমি দিয়েছি পোস্ট। ঠিক একইভাবে আমি যদি গেট দিতাম তাহলে কিন্তু আর আমি ক্রিয়েট দিতাম না, তখন দিতাম কি গেট প্রোডাক্ট, কারণ কি কন্ট্রোলারের মধ্যে আমি সব ফাংশনে ডিফাইন করে রেখেছি, আমার যখন যেটা লাগবে, যে ইউআরএল যেটা ডিমান্ড করে আমরা সেটাই ওখানে দিয়ে দিব। তো হচ্ছে গিয়ে কি হচ্ছে, এখান থেকে আমি ট্রেড ওপেন করি ফ্লোটা বোঝানোর জন্য। তো একটা ইউজার আসলো, রুট ইউআরএল এ পোস্ট রিকোয়েস্ট দিল, তাহলে কি হবে, প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতর ক্রিয়েট ফাংশন যাবে। এখান থেকে পরবর্তীতে চলে যাবে কি প্রোডাক্ট কন্ট্রোলারে, প্রোডাক্ট কন্ট্রোলার থেকে চলে যাবে হচ্ছে ক্রিয়েট ফাংশনে। ক্রিয়েট ফাংশনে যাওয়ার পরে রিকোয়েস্ট রেসপন্স থেকে ডেটাটাকে হ্যান্ডেল করবে, হ্যান্ডেল করার পরে কি করবে, আবার প্রোডাক্ট সার্ভিসে কল দিবে। প্রোডাক্ট সার্ভিসটা কল দিয়ে বলবে যে তুমি প্রোডাক্ট সার্ভিসের ভিতর থেকে ক্রিয়েট প্রোডাক্ট ইনটু ডিবি ওই ফাংশনটাকে কল দাও। এখানে কি করবো, আমি ফাংশনের মধ্যে শুধু কল দিলেই কি হবে না, আমার ডেটাটাকেও দিতে হবে। তো আমি ডেটাটা এখানে পাস করে দেবো এবং আমি জাম্প ওভার করে আমি ওই ফাংশনে চলে যাব। ওই ফাংশনে চলে যেতে হলে আমাদের কি করতে, প্রোডাক্ট সার্ভিসে যেতে হবে, তারপর ক্রিয়েট প্রোডাক্ট ইনটু ডিবিতে আমি চলে যাব। এইখানে আমি প্রোডাক্টটাকে ক্যাচ করতে হবে, এটা টাইপটাকেও ডিফাইন করে দিতে হবে যে এই টাইপের বাইরে কিছু আসবে না। তারপরে আমি যে মডেলটা ক্রিয়েট করেছিলাম, ওই মডেল থেকে আমাদের হচ্ছে একটা ক্রিয়েট নামে মানে ফাংশন আমাকে প্রোভাইড করবে, ওইখান থেকে দিয়ে দিলে আমার ডেটাটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে এই ক্রিয়েটকৃত ডাটাটাকে আমার কি করতে পারে, রিটার্ন করে দিতে হবে, যে না আমি ডাটাটা পেয়েছি, আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করেছি, এটা হচ্ছে রিটার্নের রেসপন্স আসছে, এই রেসপন্সটা তুমি দেখাও। এই রেসপন্সটাকে আমি রেজাল্টে রিটার্ন করে দিচ্ছি। তারপরে কোথায় যাবে, আবার পুনরায় প্রোডাক্ট কন্ট্রোলারের কাছে চলে আসবে। কন্ট্রোলারের কাছে আসার পরে এই জিনিসটা এই রেজাল্টের মধ্যে স্টোর হচ্ছে। এই রেজাল্ট কি করবে, তারপর আমাদের এপিআইতে রেসপন্স আকারে জিনিসগুলো সেট করে দিবে। এই হচ্ছে ওভারঅল আমাদের হচ্ছে গিয়ে একটা প্রজেক্টের ফ্লো। এভাবেই হচ্ছে বিষয়টা কাজ করে আসলে। তো আমি যদি আমি আবার একটু আই মিন গিটহাবে চলে যাই, আমি যেখানে ডিফাইন করে রেখেছিলাম যে সরি এখানে না, উপরের দিকে, এই যে আমি যে এখানে সফটওয়্যার ডিজাইন প্যাটার্নের মধ্যে একটা জিনিস বলে রেখেছিলাম যে ফ্লো কিভাবে হবে, ক্লায়েন্ট, রাউট, কন্ট্রোলার, সার্ভিস, ডেটাবেস, ডেটাবেস থেকে পরবর্তীতে আবার সার্ভিসে আসবে, সার্ভিস থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে রাউট, এভাবে হচ্ছে জিনিসটা কাজ করবে। আমি আরো ক্লিয়ার ভাবে জিনিসটাকে ডিফাইন করেছি। সেম জিনিসটি আমি এখানে বললাম যে আমাদের এই জিনিসটা কাজ করবে একেবারে রুট রাউট থেকে। ওকে, এই ছিল হচ্ছে গিয়ে বেসিক একটা এক্সপ্রেস জেএস সার্ভার প্রফেশনাল লেভেলে ক্রিয়েট করতে গেলে। হ্যাঁ, এখানে আরো কিছু বিষয় আছে, আমি যদি এটাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হচ্ছে ইএসলিন প্লাস হচ্ছে প্রিটিআরটাকে আমাদের কনফিগার করে ফেলতে হবে। সেটা নিয়ে আমরা এখানে বললাম না, সেটা আমরা পরবর্তীতে দেখে নিতে পারবো। আমি এখানে আমার গিটহাবের মধ্যে ইন্টিগ্রেট করে দেবো আসলে। তো কথা হচ্ছে গিয়ে যে আমরা তো পুরো প্রজেক্টের বেসিক সম্পর্কে আলোচনা করে ফেললাম, কিভাবে প্রজেক্টটা ক্রিয়েট করা হয়েছে। আমি যেহেতু বলেছিলাম যে শুধুমাত্র প্রোডাক্ট রিলেটেড জিনিসগুলো আমি আলোচনা করবো, এখানে এগুলো দেখিয়ে দিয়েছি। তো আমাদের এটার আগে লাস্টে হচ্ছে আমি এখানে একটা জিনিস কিন্তু বলিনি, আমি প্রজেক্টের শুরুতে বলেছিলাম যে আমি জট ভ্যালিডেশন করবো, তাহলে জট ভ্যালিডেশন তো আমি দেখাইনি।
এইটার জন্য আমি এখানে আমার প্র্যাকটিসের সুবিধার্থে আমি প্রোডাক্টটাকে আমি ইনবিল্ট ভ্যালিডেশন ব্যবহার করেছি এবং অর্ডারের জন্য আমি জট ভ্যালিডেশনটা ব্যবহার করেছি। তো কি করতে হবে সেই ক্ষেত্রে, আমি অর্ডার ডট ভ্যালিডেশন ডট টিএক্স নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, যেটার মধ্যে থেকে আমি এসে হচ্ছে গিয়ে একইভাবে জটটাকে ইম্পোর্ট করে আমি এখান থেকে জটের টাইপগুলোকে ভ্যালিডেট করে দিয়েছি, যার ফলে কি হচ্ছে আমাদের জটও আমাদের প্রোডাক্টগুলোকে ভ্যালিডেশন করে দিচ্ছে এবং যেখানে যেখানে আমার ইরর থ্রো করার প্রয়োজন সেখানে সেখানে আমি ইরর থ্রো করে ফেলেছি। ঠিক আছে, এই ছিল হচ্ছে বেসিক জট ভ্যালিডেশন। তারপর আমি জট ভ্যালিডেশনটা যদি আমি একটু দেখাই, এটার জন্য হচ্ছে কি আমার প্রথমে কন্ট্রোলারের কাছে যেতে হবে, যেহেতু আমার রেসপন্সটা রিকোয়েস্ট বডি যে আসতেছে, রিকোয়েস্ট বডি থেকে রেসপন্সটা আসতেছে, সেই ডাটাটাকে আমি ধরে তো আমার আগে ভ্যালিডেট করতে হবে, তাই না? ভ্যালিডেট করার জন্য আমি কি করছি, এবার হচ্ছে গিয়ে আগে অর্ডার ভ্যালিডেশন স্কিমার কাছে অর্ডার ভ্যালিডেশন স্কিমার কাছে পাঠিয়েই দিয়েছি। কারণ হচ্ছে যে অর্ডার ভ্যালিডেশন স্কিমা কি, কিছুই না, এটা হচ্ছে জট অর্ডার ভ্যালিডেশন স্কিমা। তো এখানে পাঠানোর পর ডাটাটা ভ্যালিড করে নিয়ে আসতেছি, ভ্যালিডেট ডাটাটাকে পরবর্তীতে আমি সেম প্রসেসে অর্ডার এই প্রোডাক্ট ফ্রম ডিবি ওর মধ্যে পাঠিয়ে দিচ্ছি, তারপরে ফার্দার প্রসেসিংগুলো আমার এখান থেকে হয়ে যাচ্ছে আসলে। এই ছিল হচ্ছে গিয়ে জট ভ্যালিডেশন। তারপরে লাস্টে হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টটাকে তো আমাদের রান করতে হবে, তাই না? রান করার জন্য আমাদের বেসিক কিছু সেটআপের প্রয়োজন আছে, যেগুলোর মধ্যে হচ্ছে কিছু হচ্ছে এই যে প্রোডাকশন স্ক্রিপ্ট আমার ক্রিয়েট করার প্রয়োজন। স্ক্রিপ্টগুলোকে হচ্ছে প্যাকেজ ডট জেসনের মধ্যে আমরা ক্রিয়েট করে ফেলেছি অলরেডি আমাদের সুবিধার্থে। এখানে লিন্ট দ্বারা হচ্ছে আমরা এরর চেক করব, আর হচ্ছে এই যে আমি বলেছিলাম যে টিএস নোড ডেভ দ্বারা হচ্ছে ডেভেলপমেন্ট মোড ডিরেক্টলি টাইপস্ক্রিপ্টটা রান করার জন্য ব্যবহার করবো আসলে। এই আর কিছুই না, এই ছিল ওভারঅল প্রজেক্টের স্ট্রাকচার, কিভাবে আমি প্রজেক্টটা ক্রিয়েট করেছি স্টেপ বাই স্টেপ। এই ডিজাইনটা ফলো করার ফলে আমার ভিডিও লেকচার বা অথবা আমি যে গিটহাব রিডমির মধ্যে যে ডকুমেন্টেশনটা রেডি করেছি ওইখান থেকে ফলো করে যে কেউ একটা প্রফেশনাল লেভেলের ব্যাকএন্ড তৈরি করতে সক্ষম হবে বলে আশা করি। দেন আমি যদি হচ্ছে যা ক্রিয়েট করেছি এটা আমি অলরেডি ডিপ্লয় করে দিয়েছি, ডিপ্লয়েড লিঙ্কটা আমার এখানে পোস্ট প্ল্যানে কনফিগার করা, আমি যদি একটু দেখাই গেট অল প্রোডাক্ট, এই হচ্ছে আমার ডিপ্লয়েড লিঙ্ক। এখানে আমি যদি ক্রিয়েট রিকোয়েস্টটা দেই আমার সবগুলো ডাটাই চলে আসার কথা। হ্যাঁ, সবগুলো ডাটাই আমার চলে আসছে। বাইক রিট্রাইভ সাকসেসফুলি, এখানে যাবতীয় সব ডাটা আসতেছে। গেট এ সিঙ্গেল প্রোডাক্টও যদি আমি এখান থেকে দিই তাহলে এখানে বলতেছে আইডি নট ফাউন্ড। ওকে, প্রোডাক্ট উইথ আইডি নট ফাউন্ড, এই এররটা কেন আসতেছে? এররটা আসার কারণ হচ্ছে ওই যে আমরা ভ্যালিডেশন করে রেখেছিলাম, এই কারণে হচ্ছে আমার এররটা থ্রো করছে, তার মানে আমার আইডিটা এখানে ভুল দেওয়া হয়েছে। আমি একটু একটা অ্যাকুরেট প্রোডাক্টের আইডি নিয়ে আসি। তো এখান থেকে ফর এক্সাম্পল হচ্ছে কি আমি কোয়ান্টিটি 0 দয়াল বাবা বাইক, আমি এইটাকে আমি দেখতে চাচ্ছি। তো আমি দয়াল বাবা বাইকের আইডিটাকে এখানে দেই, দেন দেখবো এই যে সিঙ্গেল বাইক রিট্রাইভ সাকসেসফুলি, আইডি চলে আসছে, আমার এন্টায়ার প্রোডাক্টের ডিটেলসটা চলে আসছে, দয়াল বাবা বাইক, প্রাইস, কোয়ান্টিটি, ক্যাটাগরি সব কিছু আমার চলে আসছে, এখানে কোনো সমস্যা করেনি। ক্রিয়েটের মধ্যেও যদি যাই আমি তাহলে কি করব, ক্রিয়েটে যাওয়ার পর আমার একটা বডি আমি অলরেডি রেডি করে রেখেছি। তো আমি যদি এখানে যাওয়ার পর আমি একটু চেঞ্জ করি যে টেস্ট বাইক উইথ লাইফ, টেস্ট না এটা হয় না, টেস্ট বাইকটা কি দেওয়া যায়, ABCD বাইক দিলাম আমি। তারপর হচ্ছে এখানে ব্র্যান্ড এটা থাকুক, কারণ আমরা এখানে নির্দিষ্ট ব্র্যান্ডের বাইরে কিছু দিতেও পারবো না। প্রাইস দিলাম 100, আর হচ্ছে এগুলো সব কিছু থাকুক, কোয়ান্টিটিটাকে আমি 10টা করে দিই। ওকে, 10টা ইন স্টক ট্রু থাকুক। দেন আমি যদি এখান থেকে রিকোয়েস্ট দিই তাহলে দেখতে পাচ্ছি 200 আসছে, আমার এখানে পুরো একটা রেসপন্সের ভিতরে আসছে ট্রু আসছে। তারপর আমরা আপডেটে চলে যাই। এখন আমি এই যে ফর এক্সাম্পল আমি যে প্রোডাক্টটা ক্রিয়েট করলাম এখান থেকে মাত্র ABCD বাইক, এটার কোয়ান্টিটি কি ছিল 10, আমি এটা কোয়ান্টিটি কি করবো 5 করে দিব এখন আপডেট করার মাধ্যমে। তো এখানে আপডেটে আসলাম, ঠিক একইভাবে এই প্রোডাক্টের আইডিটাকে আমি কপি করে নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমি তো এটাই কাজ করতে হবে। তারপরে হচ্ছে কি করবো, এই যে কোয়ান্টিটিটাকে আমি কি করব 5, আর হচ্ছে আমি প্রাইসটাকে কি করব 200 করে দিব। আমি যদি এখানে দেওয়ার পর আমি রিকোয়েস্টটা এখান থেকে সেন্ড করি, আমি দেখতে পাচ্ছি কোয়ান্টিটি 5 হয়ে গেছে, 200 হয়ে গেছে। আমি যদি এটাকে রিফ্রেশ করি এখন কি আছে 110, তাই না? আমি যদি একটু রিফ্রেশ করি আমরা দেখতে পারবো এখানে কি হয়ে গেছে 200 হয়ে গেছে, 5 হয়ে গেছে। ওকে, তো এটা চলে গেল হচ্ছে আমার আপডেট অপারেশন। দেন ডিলেট অপারেশনের ক্ষেত্রে কি হবে, আমি যদি কোনো একটা প্রোডাক্ট ডিলিট করতে চাই, ফর এক্সাম্পল আমার এখানে কি 8টা প্রোডাক্ট আছে, তো আমি এখান থেকে ধরি আমরা এই যে হাইব্রিড কম্পিউটার বাইক বা হচ্ছে গিয়া স্পিডস্টার
আচ্ছা আমি ডিলেটটা একটু পরে দেখাচ্ছি, বা আমি আরেকটা র্যান্ডম ক্রিয়েট করে ফেলি যেটা ডিলিট করব, ঠিক আছে। হাবিজাবি দিয়ে দিলাম এখানে, আচ্ছা সরি এখানে না, এখানে একটা নাম আমি দিয়ে দিলাম, এখানে ক্রিয়েট করে ফেললাম। দেন হচ্ছে আমি এই আইডিটা আসছে না, এই যে এই আইডিটা ক্রিয়েটেড, আমি আইডিটা এখান থেকে নিয়ে নিই, তারপরে ডিলেটে চলে যাই। আমি মঙ্গোডিবিতে একটু দেখিয়ে দিই যে জিনিসটা আসলে আসছে। ওকে, একেবারে লাস্টে যদি চলে যাই আমরা, এই যে হাবিজাবি চলে আসছে। তো এটাকে আমি জাস্ট ডিলেটের জন্য কি করব, এই আইডিটাকে দিয়ে দেবো, দেন রিকোয়েস্ট, দেন হচ্ছে গিয়ে বাইক ডিলেটেড সাকসেসফুলি ট্রু। আর এই জিনিসটা আমি এখন 9টা রিফ্রেশ দেওয়ার পরে 8টা হয়ে যাবে। এই বাইকটা আমার আর এখন নাই, এখন আসে শুধুমাত্র এবিসিডি। দেন চলে আসি অর্ডার এ বাইক। এখন অর্ডার বাইকের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস দেওয়া লাগবে, ইমেল, প্রোডাক্ট, কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস। এখানে কিছু ভ্যালিডেশন আমি করে রেখেছি অবশ্যই। তো আমি যদি আপডেটের ক্ষেত্রে যেটা করেছিলাম, আমি ওইটাকে যদি অর্ডার করতে যাই এখান থেকে, তাহলে কি করতে হবে, আমার এখানে জাস্ট এটা বসাইতে হবে। আমি 5 রাখছি, ওকে ফাইন। তো আমি একটু বেশি দিয়ে দিই, আমি 10টা চেয়ে দেখি না কি বলে। তো 10টা চাইলে হচ্ছে আমাকে কি বলবে, একটা এরর থ্রো করছে। এই যে এখানে জট, দেন হচ্ছে কি এটা কোয়ান্টিটি ক্যান নট এক্সিস্ট এট 5, দেন বলছে ম্যাক্সিমাম নাম্বার 5 টু বি কোয়ান্টিটি ক্যান নট এক্সিস্ট 5, মানে 5-এর বেশি আমার হতে পারবে না। এটা হচ্ছে ওই যে আমার কাস্টম ভ্যালিডেশন। যখন আমি 5 দিব, তখন হচ্ছে কি হচ্ছে আমার হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে আমি এখান থেকে একটু ঠিকঠাক বলে দিই 200। তাহলে আমি যদি বলি তাহলে আসতেছে কি এখান থেকে, এই যে আমার এখানে অর্ডার কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যান্ড আমার এখান থেকে মঙ্গোডিবি অর্ডারসে যদি যাই, কিন্তু 13টা রিফ্রেশ দেওয়ার পরে 13টাই আছে, কারণ অলরেডি হচ্ছে এটা ফেচ হয়ে গেছে। এই যে এটা কি ছিল, লাস্ট @example.com, আইডি ছিল লাস্টে fb, ঠিক আছে। এই যে আইডি হচ্ছে লাস্টে fb, ওকে। এই যে 5। এখন হোয়াট ইফ আমি সেম প্রোডাক্টটাকে আরেকবার আমি অর্ডার করি, কারণ কি আমি তো জানি এটা তো কোয়ান্টিটি শেষ হয়ে যাওয়ার কথা, তাই না। যেহেতু আমরা দেখেছি যে এই যে কোয়ান্টিটি 0, আর এই যে ইন স্টক কিন্তু ফলস হয়ে গিয়েছে। তো কোয়ান্টিটি যেহেতু 0 আছে, আমি আরেকবার দিয়ে দেখি না কি হয়। দিলাম। এখন কি বলতেছি যে সামথিং ওয়েন্ট রং, কারণ হচ্ছে গিয়ে কোয়ান্টিটি ইনসাফিসিয়েন্ট হওয়ার কথা, সামথিং ওয়েন্ট রং কেন দিচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমি ফিক্স করে ফেলবো এখনই, সামথিং ওয়েন্ট রং আসার কথা না, এখানে ইনসাফিসিয়েন্ট আসার কথা। ওকে। তো ওভারঅল এই ছিল। আর গেট রেভিনিউতে ট্রিগার করার পর হচ্ছে আমাদের সম্পূর্ণ রেভিনিউটা চলে আসছে এভাবে। এই ছিল মূলত আমার একটা প্রফেশনাল লেভেলের ব্যাকএন্ড সার্ভার মঙ্গোডিবির সাথে মঙ্গোস ব্যবহার করে, টাইপস্ক্রিপ্ট ব্যবহার করে, এবং আমরা এটাকে প্রোডাকশনে দিয়ে দিয়েছি। এই ছিল। সো আজকের মতো এই পর্যন্ত।